গল্পের ঢেবে ঢেবে শ্রোতা বন্ধুদের স্বাগত। গল্প শোনানোর শুরু করার আগে কয়েকটা কথা। প্রথমেই জানাই, গল্পের ঢেবে ঢেবে আপনাদের আশীর্বাদে ভালোবাসায় ৩,০০০ সাবস্ক্রাইবার অতিক্রম করেছে। এই চ্যানেলটা সম্পূর্ণ একক প্রচেষ্টায় গড়ে তোলা। আপনাদের ভালোবাসার জোরেই উৎসাহিত হয়ে বাংলা সাহিত্যের অমূল্য রতন তুলে আনার আপ্রাণ চেষ্টা করি। পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনি এই চ্যানেলে প্রথমবার এসেছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এর জন্য কোনো মূল্য লাগে না। সাথে বেল আইকনটা প্রেস করলে গল্প আপলোড হলেই নোটিফিকেশন পেয়ে যাবেন। গল্প ভালো লাগলে লাইক করে দেবেন, অবশ্যই হাইপ বাটন দেবেন, তাহলে আরও মানুষের কাছে চ্যানেলটা পৌঁছে যাবে। গল্পটি শেয়ার করুন বন্ধুদের। আপনাদের সবার ভালোবাসায় পূর্ণ হোক গল্পের ঢেউয়ে ঢেউয়ে। আজকের গল্প পড়ছি সুজিত, মিতু ও লক্ষ্মীর পাঁচালী। লেখক নরেন্দ্রনাথ মিত্র। গল্প পাঠে আমি সাগর লাহিড়ী। আজকের গল্প নরেন্দ্রনাথ মিত্রের লেখা গল্প সুজিত, মিতু ও লক্ষ্মীর পাঁচালী। সুজিত অফিস থেকে ফিরে তার বউকে সঙ্গে সঙ্গে দেখতে পেল না। ছেলে খেলতে বেরোনোর জন্য উন্মুখ হয়েছিল। ব্যাট বগল দাবা করে বলল, মা রান্নাঘরে। গলার আওয়াজে মিতু রান্নাঘর থেকে লম্বা করে গলা বাড়িয়ে বলল, জামা কাপড়গুলো বদলাতে থাকো না বাবা, একটু তর্স হয় না? জামা কাপড় বদলানো হয়ে গেল, হাত পা ধোয়া হয়ে গেল। বসার ঘরে ঠাকুরদার আমলের আরাম কেদারাখানায় দু ঠ্যাং দুদিক থেকে তুলে দিয়ে আরামে সিগারেট ধরানো হয়ে গেল। সে সিগারেট ছাইদানে ভস্মীভূত কঙ্কাল হয়ে গেল। তখনও চাট আর দেখা নেই। অগত্যা সুজিত পায়ে পায়ে রান্নাঘরে গিয়ে এগোলো। কি রাজকার্যটা হচ্ছে শুনি? উত্তরে মিতু বলল, হাত পা ছেড়েছ? হাত পাগুলো বদলাও। সুজিত অবাক হয়ে নিজের হাত পাগুলো চোখ বড় বড় করে দেখতে লাগলো। আরে বাপ, বিকেলবেলার অফিস ফেরত চা জল খাবার অর্জন করতে হলে হাত পা বদলাতে হবে? এই হাত পায়ে হবে না। মিতু ততক্ষণে নিজের ভুল বুঝতে পেরেছে। ঘেমে নিয়ে গেছে একেবারে। ঘাম ল্যাপটানো চুলের গুছিগুলো ডান হাতের পিঠ দিয়ে সরাতে সরাতে বলল, ধুর, কি বলতে যে কি বলি। জামা কাপড় বদলাবার কথা বলতে গিয়ে এরই মধ্যে হয়ে গেল তোমার। দাঁড়াও দিচ্ছি, টপ করে জলটা বসাবো আর হয়ে যাবে। হ্যাঁ, খপ করে হয়ে যাবে, কিন্তু তুমি যে দেখছি ধপ করে বসে পড়েছ। এই বিকেলবেলায় শিলনোড়া নিয়ে বসেছো, ব্যাপারখানা কি? দেখি এসব কি? হলুদ লঙ্কা, বাপরে বাপ, তুমি কি হালুইকর বামুনের জোগাড়ের কাজ নিয়েছো কোথাও? প্র্যাকটিসও দিচ্ছ? জোগাড়েই বটে। মিতু চায়ের জল বসাতে বসাতে বলল, 2-3 দিনের মশলা একবারে বেটে ফ্রিজে তুলে রাখবো। এই সময় ছাড়া আর সময় কই বলো? বসেছি তো 3টে। আমার কি কোনো জন্মে অভ্যেস আছে যে তাড়াতাড়ি পারবো? তা তোমার সেই বাহনটি? মুখ চোখ পাকিয়ে সুজিত প্যাঁচার মুখাকৃতি নিজের মুখে তৈরি করতে চেষ্টা করল। লক্ষ্মী? তার হাতময় র্যাশ বেরিয়েছে। একজিমাওয়ালা হাতের বাটনা খাবে তো বলো? সর্বনাশ, বাটনা খাবো কি? কোনোদিন খেয়েছে? তা বাটনার দরকারই বা কি? গুঁড়ো মশলায় হয় না? হলুদে ঘোড়ার নাদ, মরিচে ধুনো, জিরাতে বালি খাবে তো বলো?
সব প্রশ্নের উত্তরেই মিতু সুজিতকে একই ভঙ্গিতে কোণঠাসা করে ফেলে। খাবে তো বলো, খাবে তো বলো। রাজ্য শুদ্ধ লোক কি ঘোড়ার নাদ আর রাস্তা ধুলো খাচ্ছে মশলা বলে? তাছাড়া লঙ্কাই বা বাড়ছ কেন অত? ওতে তো আরও হাত পা জ্বালা করবে। লক্ষ্মী লঙ্কা বাটা ছাড়া খেতে পারে না, রাঁধতেও পারে না। আমি বলেছি আমাদেরটা আলাদা করে সরিয়ে রেখে নিজেরটা যেন ও লঙ্কা পেঁয়াজ দিয়ে রেঁধে নেয়। লক্ষ্মী খাবে বলে তুমি লঙ্কা বাটছ? চুপ চুপ। মিতু ছিলে ছেঁড়া ধনুকের মতো শটান হয়ে যায়। ওদিকে বারান্দায় আছে, গাছে জল দিচ্ছে। সুজিত অতএব চুপ করেই গেল। গাছগুলো যত না মিতুর শখের, তার চেয়েও বেশি সুজিতের। নার্সারি থেকে বাছাই করা বীজ এবং চারা, মাটি মিশেল করা সার অর্থাৎ কেমিক্যাল সার দেওয়া, গোলাপের জন্য হাড়ের গুঁড়ো ইত্যাদির জন্য হর্টিকালচারে আনাগোনা, এসব সুজিত নিজের তাগিদেই করে। ছাদ নেই, জমি তো নেই, পুরনো ধরনের বাড়ি, তাই লম্বা চওড়া একটা বারান্দা আছে পূব দিকে। সকালের রোদ পড়লেই গাছগুলো এখানে হেসে উঠবে। সূর্যমুখী, টগর, জবা, জুঁই, বেল, রঙ্গন, এমনকি স্থলপদ্ম। শীতকালে গোলাপ ছাড়াও প্যানজি, লার্কস্পার, সুইট সুলতানা, জিপসি, অ্যাস্টার ফোটে। এখনও ডালিয়া, চন্দ্রমল্লিকা করবার সময় পায়নি সুজিত। গোলাপও যা ফোটে খুব একটা ভালো নয়, তা মালিক কিনেই খালাস। প্রাথমিক সার টারগুলোও দিয়ে দিল। তারপর নিয়মিত জল দেওয়া, মাটি উল্টে দেওয়া, বাজে পাতা ফেলে দেওয়া, নিয়ম করে গাছ ছাঁটা, এসবের ধৈর্যই তার নেই। নিজের শখের বোঝা অতএব বউয়ের ঘাড়ে চাপিয়ে দিয়ে চুপ। সকালবেলার বাগানে বসে আবার হুল ফোটানো মন্তব্যও আছে। কি গো, কাল রজনীতে কি তোমার রজনীগন্ধা বনে ঝড় হয়ে গেল নাকি? তোমার মানে? আমার বলো। শখের বেলা ওনার, যত্নের বেলা আমার, না? সুজিতের সব শখই এমনই। সেবার কুকুর কিনেছিল। মিতুর কুকুরের গায়ে হাত দিলেই গা শিরশির করে, সে কুকুর ছুতেই চায় না। আর সুজিতের ধারণা ছিল কুকুর মানে সে অফিস বেরোবার সময় কুকুর লম্বা হয়ে উঠে দাঁড়িয়ে তার গাল চেটে দেবে, অবলা চোখ দিয়ে কাকুতি মিনতি করবে, আরও কিছুক্ষণ না হয় বসিলে কাছে গোছের। অফিস থেকে ফিরলে দরজার উপর ঝাঁপিয়ে পড়বে এবং ভীম বেগে ল্যাজ নাড়তে থাকবে। এছাড়াও মুখে করে চটি এনে দেওয়া, খবরের কাগজ এনে দেওয়া, এসবও তার শখের কুকুর করবে। চোর এলে ঘেউ ঘেউ করা ছাড়াও। কিন্তু কার্যকালে দেখা গেল সেই কুকুর মানুষের ছানার চেয়েও তুলতুলে, এক প্রায় হাড়হীন খোসা ছাড়ানো মতো জীব, যাকে ছোট্ট বোতলে করে ডুডু খাওয়াতে হয়। ঘন্টায় ঘন্টায় তুলো ছিঁড়ে ছিঁড়ে তার অ্যাড হিসি পরিষ্কার করাতে হয় যখন তখন। ডাক্তার ডাকতে হয় নিয়ম করে, ইঞ্জেকশন, স্নান, বড় বড় লোম আঁচড়ানো এবং পাউডার মাখানো তো আছেই। তারপর ল্যাজ নাড়তে এবং সিট ডাউন, ইধারাও ইত্যাদি কুকুরি বুলি শেখাবার অনেক আগেই সে তার দাঁতের ধার পরখ করতে সুজিতের বালিশ, তোষকের তুলো বার করে ফেলল। চেয়ারের পায়া কামড়ে কামড়ে ভিন্ন আকৃতির করে দিল। বসার ঘরে কৌচের রেক্সিন ফুটো করে দিল। সুতরাং সুজিতের ধৈর্য অনেক দিন আগেই শেষই হয়ে গেছিল। এখন সে পুরোপুরি মিতুর ঘাড়ে কুকুরের দায়িত্ব চাপিয়ে দিতে চায়। ছেলে কুকুরের সঙ্গে বল খেলবে, কিন্তু চান করাবে না। 2 বছর সেই কুকুর আতঙ্ক হয়ে ওঠায় সুজিত তাকে বন্দুকে দিয়ে দিল। এই নিষ্ঠুরতায় মিতু আজও যখন তখন চোখের জল মোছে। গাছের শখটা আরও অনেক কম মানবিক। গোলাপ চারা শুকিয়ে গেলে বড়জোর তুলে ফেলতে ফেলতে বলতে হবে, ইস, বসরাইয়ের চারা ছিল গো, ফোটাতে পারলুম না। মিথু চোখে ব্যঙ্গ এবং ক্রোধের মিশেল নিয়ে এক পলক মাত্র তাকাবে। ভাবটা, যে পারে সে এমনিই পারে, পারে গো ফুল ফোটাতে। রাগ না, ঝাল না, কান্নাকাটি তো নয়। সুতরাং আপাতত এই বারান্দা বাগানই তাদের সংসার মরুভূমিতে মরুদ্যান। টগর ফোটে অজস্র,
কত পুজোর ফুল নেবে, নাও না। রজনীগন্ধা, বেল, জুঁইও তাই। শীতের মরশুমে ছোট ছোট রং করা টবে সুন্দরী ফুল শুদ্ধ গাছ বসবার ঘরে সাজিয়ে রাখা যায়। রবিবার দিন সুজিত একটু আধটু আড্ডা মারতে ভালোবাসে। আড্ডা তার নিজের বাড়িতেও বসে, অন্য কোনো বন্ধুবান্ধবের বাড়িতেও বসে। শান্তির বাড়ি আড্ডা বসার সুবিধাটা একটু বেশি, কারণ শান্তি এখনও অবিবাহিত। বাড়িতে শুধু মা। শান্তির বাড়ির আড্ডায় 3 রাউন্ড চা কফি তো হয়। ওরা গেলে শান্তির মা ভীষণ খুশি হয়ে টুকটাক খাবার জিনিস পাঠিয়ে দেন। পলতার বড়া, পেঁয়াজি, এঁচড়ের চপ, একেবারে দেশি খাবার, কিন্তু গরম গরম খেতে দারুণ। শান্তিদের দেশ থেকে মুড়ি আসে, সে মুড়ির স্বাদই আলাদা। মাঝে মাঝেই পেটে কিছু পড়ার দরুন ভাত খিদেটা জানান দেয় না। এ রোববার সুজিত ফিরল কাটায় কাটায় 1টা। দরজা খুলে দিল মিতুই। সকালে 1 সেকেন্ড দাঁড়ালো না, মুখ ফিরিয়ে চলে গেল। আঁচলে চাবি বাঁধার রেওয়াজ থাকলে ঝনাত করে একটা শব্দ হতো, নির্ঘাত। ছেলেবেলায় এই আওয়াজ সুজিত তার শুনেছে। একটু অপরাধী অপরাধী মুখে সে তাড়াতাড়ি জুতো খুলে স্নানে ঢুকতে যাবে। মিতু বলল, লক্ষ্মীর খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি করো। তো একটু বেশি করে জল খাবার খাইয়ে দিলেই পারো। মিতু বলল, বাবা, প্রথম রাউন্ডে চা মুড়ি, দ্বিতীয় রাউন্ডে পাউরুটি তরকারি, তৃতীয় রাউন্ডে মিছরির শরবত, আর কত খাওয়াবো গো। তার উপরে আছে 2 মিনিট অন্তর পানের খিলি মুখে পোড়া। কাজের লোকের জন্য সুজিতদের বাড়িতে ইদানিং পানের পাট আরম্ভ হয়েছে। মিতু মুখখানাকে তম্বা করে এসে বলল, চান না হয় একটু পরেই করবে, আগে ভাতটা খেয়ে নাও। অনুরোধ নয়, উপরোধ নয়, একেবারে অনুজ্ঞা। আগে ভাতটা খেয়ে নাও। এরকম অনুজ্ঞা সত্যি কথা বলতে কি সুজিত কোনোদিনই মিতুর কাছ থেকে শোনেনি। একটু ঘাবড়ে গিয়ে মাথা চুলকে বলল, ভাত খেয়ে চান? সে কি গো, স্বাস্থ্যের পক্ষে ভীষণ খারাপ বলে যে। কেন, তোমার কি খুব খিদে পেয়ে গেছে? বললুম তো, আমার নয়, ওর। বলছিল এত বেলা অবধি টাঙানো থাকতে হলে কাজ করতে পারবে না। আগের বাড়িটাতে নাকি একেবারে ঘড়ি ধরে খাওয়া দাওয়া। তো ওকে খাইয়ে দাও। মিতু মুখ বাঁকিয়ে বলল, আহা, শুধু ভাতটা নামিয়েছে আর প্রেসার কুকারটা বসিয়েছে, রান্নাবান্না সব আমিই করলুম। এরপরে যদি খাইয়ে দিই আগে থেকে, তাহলে তো মাথায় চড়ে বসবে। আড্ডা ফেরত আধা সপ্তাহের বাজার করে এনেছে সুজিত। গোছাতে গোছাতে মিতু মাথায় হাত দিয়ে বসল। রকম দেখে সুজিত বলল, হলো কি? তোমার আক্কেলখানা দেখছি। একসঙ্গে এঁচড়, মোচা, থোড় আর কিছু গাছের গুড়ি শেকড় বেকড় পেলে না? বাহ, 3 মাস পরে তুমি লোক পেলে। রকম রকম সবজি খাওয়া তো উঠেই গেছে আমাদের। আনবো না? কেন গো, লোক বলে সে বুঝি মানুষ নয়? এঁচড়, মোচা, থোড় 3 দিন পর পর কাটতে তারও তো প্রাণ বেরোবে, না বেরোবে না? গলা খাটো করে মিতু বলল। এবার সুজিতের রাগ হয়ে গেল। বলল, ঠিক আছে, এবার থেকে বেগুন আর পটল আনবো, সঙ্গে বেশ করে ঝিঙে। আর কিছু খেয়ে আমাদের কাজ নেই। এগুলো তোমার লোক কাটতে পারবে তো? না আমি কেটে দেবো। সন্ধ্যের শোয়ে দুজনের সিনেমা যাবার টিকিট কাটা আছে। মিতু ভয় ভয় বলল, কি গো, টিভিটা খুলে দিয়ে যাব নাকি? পাগল হয়েছ? 3টে 3:30 থেকে টিভি খোলা থাকবে? বন্ধ করতে পারবে কি পারবে না? তারপর টুবলুর পড়াশুনো আছে, মাস্টারমশাই আসবেন। লক্ষ্মী আড়াল থেকে বেরিয়ে এসে বলল, দাদাবাবু, টিভি খোলা বন্ধ করা আমার অভ্যেস আছে। টিভি ছাড়া বাড়িতে তো কখনো কাজ করিনি। আমি খুলে নেবো খন, নিশ্চিন্তি হয়ে যান দাদাবাবু। সুজিত আমতা আমতা করে বলল, টুবলুর রোববার মাস্টারমশাই আসেন, এইখানেই পড়বে। লক্ষ্মী অনেক স্মার্ট। সে চটপট বলল, জগবন্ধু উকিলবাবুর বাড়ি কাজ করতাম। তাদের ছেলেরা তো দিনরাত টিভির সামনে বসেই পড়তো, টিভি, ভিডিও। তা সে যাক, আমি টুবলুমণিকে ভেতরের ঘরে ব্যবস্থা করে দেবো। মিতু ছোট্ট ছোট্ট করে চিমটি কাটছিল সুজিতের হাতে।
টুবলুমণি শুনে বোধহয় একেবারে গলে গেল। বলল, ঠিক আছে লক্ষ্মী, দরজাটা ভিজিয়ে দিও আর আস্তে খুলবে, যেন বেশি আওয়াজ না হয়। রাস্তায় নেমে সুজিত ফেটে পড়ল একেবারে। গলে যে জলবৎ তরল হয়ে গেলে, বাটি ধরবো নাকি? টুবলুমণি, আজ টিভি খোলবার অনুমতি দিচ্ছ, কাল আলমারি খোলবার অনুমতি দেবে। ভালো ভালো। মিতু বুঝতে পেরেছে কাজটা ভালো হয়নি। সে করুণ মুখ করে বলল, মুখের উপর কি করে বলা যায় গো? গিন্নি বান্নি আমাদের চেয়ে বয়সে বড়, ভব্যিযুক্ত। তুমি নিজে বললে না কেন? আমি বলবো তুমি থাকতে? এসব আমাদের কোনো কালে অভ্যেস নেই। অভ্যেস নেই তো চুপ করে থাকো, আমাকে বকো না। আমি যেমন পারবো তেমন করবো তো। ছবিটা ভালো, কিন্তু সুজিত একদম উপভোগ করতে পারলো না। খালি মনে হচ্ছে কন্ট্রাস্টের নবটা একটু নড়বড় করছে, একেবারে খারাপ না হয়ে যায়। হলেই তো টেকনিশিয়ান, এবং টেকনিশিয়ান একরকমের বাঘ, ছুলে 18 ঘা। তার উপর আবার টুবলুর মাস্টারমশাই না এলেই তো একেবারেই চিত্তির। ছেলেকে তারা হিন্দি ফিল্ম বা বাজে বাংলা ছবিও দেখতে দেয় না। শিশুকে শিশুই রাখবে, এই সুজিতের প্রতিজ্ঞা। প্রতিবেশীরা, আত্মীয় স্বজনরা, বন্ধুবান্ধবরা যাই করুক না কেন, তাদের শিশুরা টিভি সম্পর্কে যথেচ্ছাচার করুক। সুজিত তার শিশুকে এখন 8.5 বছরের, কোনো মতেই স্বেচ্ছাচারী হতে দেবে না। সে খুব কৌশলে টুবলুকে ওইসব লাল দাগ দেওয়ার টিভি সময়গুলো অন্যভাবে ব্যস্ত রাখার চেষ্টা করে। মুশকিল হচ্ছে মাস্টারমশাই স্বয়ং, অর্থাৎ 22-23 বছরের যে যুবকটি টুবলুকে পড়ায়, শনি রবিবারে কেন কে জানে তার প্রায়ই অসুখ করে যায়। সে গাঁয়গুই করতে থাকে। কাজেই রবিবারে গড়গড়ে ছবি থাকলে তার আবার মাথা ধরাফাড়া হয়ে থাকা সম্ভব। সেক্ষেত্রে টুবলু ছাড়া গরু, যা খুশি করবে। সুজিত মিতু তার জন্য অনেক আত্মত্যাগ করে। টুবলু দেখতে পারবে না এমন ছবি তারা দেখেই না সাধারণত। রবিবার মাস্টারমশাই না এলে সুজিতই তাকে নিয়ে বেরোয়। পার্কে ঘোরে, ফাঁকা পার্ক। আশেপাশে বাড়ি থেকে ফিল্মি গানের তীক্ষ্ণ কলরোল, নাচের হল্লা এবং মারদাঙ্গার আওয়াজ ভেসে আসে। সুজিত টুবলুকে প্রাণপণে গল্প বলতে থাকে। অবশেষে টুবলু খুব উদাস চোখে পার্কের গাছের মাথা দেখে, ঘাস দেখে। তারপর বাবার মুখের দিকে তাকিয়ে বলে, পার্থ বলছিল আজ একটা খুব মিষ্টি প্রেমের বই আছে বাবা, আজ আমাকে নিয়ে এলে কেন? আজকালকার বাচ্চারা মায়ের পেট থেকেই রগবাজ হয়ে জন্ম নেয়। গোঁফ দাড়িগুলো অদৃশ্য থাকে, কিন্তু থাকে ঠিক। সুজিতের এতদিনের আত্মত্যাগ, ছেলেকে অন্য জিনিসে তন্ময় রাখার চেষ্টা এবং সর্বোপরি তার কাছ থেকে ব্যাপারটা গোপন রাখবার চালাকি একেবারেই সফল হয়নি। সেই অকালপক্ষ টুবলু সুযোগটা পেলেই তা লুফে নেবে। ইন্টারভ্যালের সময় সুজিতের মুখ আশঙ্কায় থমথম করছে, ঝড়ের আভাস। মিতু করুণ মুখে বলল, শেষ পর্যন্ত দেখবে তো নাকি? আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। সুজিত থমথমে মুখে বলল, হ্যাঁ, 1 গাদা খরচ করে ড্রেস সার্কেলের টিকিট কিনেছি, 2 ঘন্টা লাইন দিয়েছি, দেখবার জন্যেও গোটা হপ্তা হাঁ করে বসে আছি। দেখব তো বটে, তবে আমি গল্পটা কিছুই ফলো করতে পারছি না, এনজয় করছি না একটুও। দরজা খুলে দিল টুবলু। টুবলু, মাস্টারমশাই এসেছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজ তো মাস্টারমশাই টিভি দেখলেন, বলেছেন মঙ্গলবার অঙ্ক দেখিয়ে দেবেন। মাস্টারমশাই টিভি দেখলেন? মাস্টারমশাই দেখলেন, লক্ষ্মী মাসি দেখলো, আমি কিন্তু দেখিনি বাবা। আমি জেনারেল নলেজের বই পড়ছিলুম, যখন 3টে গাড়ি সাঁ সাঁ করে রেস দিচ্ছিল, একটা পুলিশের, একটা বেসরকারি ডিটেকটিভের, আর একটা হিরোইনকে নিয়ে ভিলেনের। সেই সময় আমি বই পড়েছি। তারপরে যখন লড়াই হলো, পাহাড়ের ওপর থেকে ডিটেকটিভ ভিলেনকে ফেলে দিল, গড়াতে 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 রক্তে সমস্ত জামা কাপড় ভিজে যাচ্ছে, আর হিরোইন জামা কাপড় ভালো করে পরছে। আগে তো পড়া ছিল না বাবা, তখন আমি লিখছিলাম। খুব করেছো, বেশ করেছো, বাহ।
লক্ষ্মী খুব বিজ্ঞ লোকের মতো বলল, তা আপনাদের ছেলেকে ভালো বলতেই হবে বৌদি। অমন মার্কার ছবিখানা দেখলো না, শুদ্ধ সময় সময় এসে বসছিল। আর মাস্টারটিও ছেলে মানুষ, ঘর থেকে মাঝে মাঝে মুখ বাইরে দেখছিল। তো আমি বললুম, এসে বসুন না এখানে, খোকাকে টাস্ক দিয়ে আসুন গিয়ে। এমন ছবিটা মিস করবেন, তাইতে এসে বসে। অর্থাৎ আজকে নাটকের ডিরেকশন পুরো শ্রী শ্রী যুক্তেশ্বরী লক্ষ্মীমণির। কে জানে এখন থেকে সব নাটকই তিনি পরিচালনা করবেন কিনা। মিতুর কি মনে হচ্ছে কে জানে, মুখখানা শুকিয়ে এতটুকু হয়ে আছে। সে বোধহয় সুজিতের বিরাগের কথা মনে করে। সুজিতের মনে যা হচ্ছে তা সুজিতই জানে। পরের শনিবার নাগাদ লক্ষ্মীমণি তার প্রথম গুরুত্বপূর্ণ দাবি পেশ করল। হ্যাঁ গা বৌদি, আপনাদের ফ্লাক্স নেই? ফ্লাস্ক কেন গো? আছে কি নেই বলুন না আগে। হ্যাঁ আছে তো। বার করতে তো দেখি না কো। দরকার হয় না তাই দেখো না, বার করে দেবেন তো। শনি রবিবার বিকেলের চাটা করে রেখে দেবো। বই দেখার সময় চা করতে বড্ড বিরক্ত লাগে। মিতু হাঁ করেছিল, কিছু বলতে পারল না। সুজিত ছাড়া সবার কাছেই ও মুখ চোরা। কিছুক্ষণ পর লক্ষ্মী বলল, আপনি সন্ধেটাও 4টের মধ্যে দিয়ে দেবেন, দিয়ে টিয়ে একেবারে নিশ্চিন্তি হয়ে বসবেন। এবার মিতুর মুখ ফুটল, বলল, সন্ধে হবার আগেই সন্ধে দিয়ে দেবো? আচ্ছা তো, এত কি সিনেমা দেখার ঝোঁক? আর তোমাকে তো আর সন্ধে দিতে হচ্ছে না, তোমারই বা অত মাথা ব্যথা কেন? লক্ষ্মী বলল, আপনি গা ধোবেন, সাজগোজ করবেন, তারপর সন্ধে দেবেন, আর আমি বসে বসে দাদাবাবুর সঙ্গে বই দেখব। মিতু বলল, তবু ভালো, আক্কেল আছে তোমার। থাকবে না কেন বৌদিদি, সবই আছে। দুঃখী নৌক আমরা, বই দেখে যা একটু আহ্লাদ করি। কেমন নাচা গানা, ভাব ভালোবাসা, আমাদের গরিব লোকেদের জীবনে তো সেসব হবার নয়, দেখে দেখে আঁশ মেটাই। তো তাতে যদি আপনাদের খুব অসুবিধে হয় তো নাই দেখলাম অমন বই বৌদিদি। লক্ষ্মী দীর্ঘ নিঃশ্বাস ফেলল। মিতু ভীষণ অপ্রস্তুত হয়ে বলল, আমি আবার তোমার কখন বই দেখতে বারণ করলাম? আচ্ছা লোক তো তুমি। তারপরের শনিবারে লক্ষ্মীমণি তার দ্বিতীয় গুরুত্বপূর্ণ দাবি পেশ করল। সকালবেলায় চালের সঙ্গে আপনি আটাটাও বার করে রাখবেন বৌদি। কেন গো? রুটিগুলো করে রেখে দেব, রাত্রিরে একটু গরম করে নিলেই খাওয়া যাবে। সে কি, অমন রুটি আমরা খেতে পারি না লক্ষ্মী। অভ্যেস করে নেবেন। জগবন্ধুবাবু উকিলের বাড়িতে তো এক রাস রুটি হতো, সেসব বেলাবেলি করে নিয়ে গিন্নিরা, কর্তারা, ছেলেপুলে আমরা সব বই দেখতে বসতুম। উকিলবাবুর বাড়ির কাজ ছাড়লে কেন? বড় গিন্নির বড্ড মুখ গো বৌদিদি, অত মুখ আর খিটিখিটি আমি বাপু সইতে পারি নে। তবে রাস্তায় দেখা হলেই সাদাসাদি করছে, এসো লক্ষ্মী, বসো লক্ষ্মী, তুমি গিয়ে থেকে ঘর দুয়ার আধার হয়ে রয়েছে লক্ষ্মী। সপ্তাহে একদিন করে ওদের বাড়ি সারা রাত ভিডিও, রাত 10টা থেকে আরম্ভ হবে, সকাল 7টা 8টা পর্যন্ত নাগাড়ে। মাইনেটাও বাইরে দেবে বলছে। লক্ষ্মী উকিলবাবুর বাড়ির গল্প আরও বলতো, কিন্তু মিতুর বড্ড ভয় ভয় করছে, নার্ভাস লাগছে। সে উসখুস করতে করতে বারান্দায় চলে গেল। সুজিত যতক্ষণ না ফিরছে সে যেন বড্ডই অসহায়, নেহাত একা। রাত্রিবেলা সুজিত বুঝতে পারে মিতু এপাশ ওপাশ করছে, ঘুমোচ্ছে না মোটেই। 2-3 বার উঠে জল খেল, দরজা খুলে বাথরুমে গেল। সুজিত বলল, কি করছো কি বলো তো? তোমার কি ডায়াবেটিস ধরলো? ঘুমোতে টুমোতে দেবে না নাকি? মিতু ঢোক গিলে কাঁদো কাঁদো গলায় বলল, হ্যাঁ গো, তুমি বলেছিলে এবার বিবাহবার্ষিকীতে যা চাইব দেবে।
তা বলবো, এই এত রাত্রিরে আর সময় পেলে না? তা বলো, বলেই ফেলো। কথা দাও দেবে। তা দেব না মিতু? না জেনে শুনে কথা দিয়ে দশরথ রাজার কি অবস্থা ছিল মনে আছে তো? আকাশের চাঁদের মতো কোনো জিনিস না চাইলে দেব এখন? মিতু বলল, একটা ভিডিও ক্যাসেট প্লেয়ার। সে কি, তোমার ঝোঁক এদিকে গেছে কখনো বুঝিনি তো। আমরা কখন ছবি দেখব? টুবলু রয়েছে না? টুবলুকে না হয় টিউটোরিয়ালে দিয়ে দাও। না কিনলে বোধহয় লক্ষ্মীকে আর রাখা যাবে না। বলতে বলতে মিতু ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকে। সুজিত চিন্তিত হয়ে বলে, তাই তো, কিন্তু অত টাকা স্পেয়ার করার তো আমার উপায়ই নেই। ইনকাম ট্যাক্স অ্যাভয়েড করতে প্রতি বছর উদ্বৃত্ত টাকাগুলো ইনভেস্ট করতে হচ্ছে। করে টোরে ডাইনে আনতে বাঁয় কুলোয় না। তবে এক কাজ করো, ও যদি সপ্তাহে একদিন ভিডিও দেখতে যেতে চায় ছেড়ে দিও। এছাড়া তো আমি আর কোনো উপায় দেখছি না। রবিবার সন্ধ্যে 7টা মিতুর দাদা বৌদি সোনারপুর থেকে বেড়াতে এলেন। গলদঘর্ম সুজিত দরজা খুলে দিল। আরে আরে আসুন দাদা বৌদি, আসুন, মিতু দেখে যাও। মিতু বেরিয়ে এলো। আরেক গলদঘর্ম ব্যাপার। দাদা বললেন, কি ব্যাপার সুজিত? গায়ে হাতে পায়ে ময়লা লেগে ঘেমে নিয়ে গেছো। সুজিত বলল, আর দাদা, সারা মাস সময় পাইনি। আজ পাখাগুলো, জানলার শাসি, দরজা টরজা সব সাফ করছিলুম। বসুন, আমি চট করে চানটা সেরে আসি। বৌদি বলল, মিতু, তোর এ দশা কেন রে? মিতু বলল, সারা সপ্তাহের মাছ মাংস এনেছে আজকে, সবজি টবজি সব। সারা সকাল তো সেই করেছি। তারপর ছিল কাচাকুচি, বেড কভার, পর্দা। বড্ড চিটচিট হয়েছিল গো। এখন রান্না করছি, কালকের শুদ্ধ করে রাখবো। বৌদি বললেন, ভালোই করেছিস। লোক নেই যখন, তখন কাজ এগিয়ে রাখা ভালো। আমি তো সবসময় 48 ঘন্টা এগিয়ে থাকি। দাদা বললেন, বছর ভর বাসি খাচ্ছি রে মিতু। তোর বৌদির ওই 48 ঘন্টার বাতিকে আমার পেটের 12টা বেজে গেল। সুজিত বলল, কে বললে আমাদের লোক নেই? মিতু একগাল হেসে বলল, লোক আছে, খুব ভালো লোক গো। দাদা বৌদি দুজনেই সামান্য আগে পরে বললেন, সে কি রে, লোক আছে তো তোরা এমন? মিতু বলল, আজও ভিডিও দেখতে গেছে আরেকবারই, দুপুরে 12টা থেকে রাত্রির 12টা। তো কালকে শুদ্ধ রান্না করে রাখছিস যে, 12টা অবধি ভিডিও দেখে কি কাল 8টার আগে উঠতে পারবে বৌদি? তারপর চান টান জল খাওয়া সারতে 9:30 পুজোয় বসে একবার, ততক্ষণ ওর অফিস শুনবে। বেড কভার, পর্দা এসব তোকে কাচতে হচ্ছে কেন? বারে, লোক বলে কি সে মানুষ নয়? বেড কভার পর্দা কাচতে কষ্ট হয় না বুঝি? দাদা বললেন, সোমবার কি তোর লোক মঙ্গলবারের রান্নাটা করবে তোর বৌদির মতো? মিতু বলল, ওর দাদা সাংঘাতিক স্বাস্থ্য ভাই, একদম বাসি জিনিস খায় না। কিছুতেই বোঝাতে পারি না ফ্রিজে রাখা খাবার বাসি হয় না। ফ্রিজে আগের দিনের খাবার থাকলে তো আমরাই খাই। কালকে এসে ও নিজে ভাতে ভাত করে নেবে। মঙ্গলবারের রান্নাই করবে। গুছিয়ে গাছিয়ে রাঁধতে ওর একটু দেরি হয়, তাই সকালের দিকটা আমিই চালিয়ে নেব। বিকেলেরটাও ও করবে তো? সুজিত বলল, নিশ্চয়ই, সিরিয়াল কি চিত্রহার দেখতে দেখতে। মিতু হাজির থাকবে রান্নাঘরে, খুন্তি টুন্তি নাড়বে, ও মশলা টশলা ফেলে দেবে কড়ায়। মিতু মুখ হাসিতে ভাসিয়ে বলল, তা হোক। ও যে আছে বৌদি, জগবন্ধু উকিলবাবুর বাড়ি যে চলে যায়নি, এই আমাদের মহাভাগ্য। লোক থাকলেই আমরা খুশি। দাদা বললেন, এতদিনে এক্সিস্টেন্সানালিজম কথাটার মানে পরিষ্কার হলো সুজিত। লক্ষ্মীর পদত্যাগ।
লক্ষ্মীমণিকে শেষ পর্যন্ত টিকিয়ে রাখা গেল না। এত করেও পানের নেশা বলে পানের সরঞ্জাম কেনা হয়েছিল, সেও আবার বাংলা পান হলে হবে না। মা গো, হাকুচ তেতো আর রাক্ষুসে ঝাল, তাই ছাঁচি পানি আসছিল। কিন্তু সে এবার জর্দা দাবি করাতে সুজিত দৃঢ়ভাবে সে দাবি নাকচ করে দেয়। বলে পেরে উঠব না, দাবিটা অন্যায়। এসব তো আছেই। তাছাড়া এখন সরকার পর্যন্ত ড্রাগ আর ক্যান্সারের বিরুদ্ধে নেমে পড়েছে, চতুর্দিকে সেই বাবদ প্রচার হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে জর্দার মতো একটা নেশার জিনিস যে দাবি করে তাকে পুলিশে দেওয়া উচিত। শেষের তিনটে শব্দ সুজিত যুধিষ্ঠিরের স্টাইলে ইতি গজর মতো নিচের স্কেলে বলেছিল। স্কেলের এই ওপর নিচ পেশাদার আবৃত্তিকারদের মতোই সুজিত মিতুদের অভ্যাস হয়ে এসেছে। মিতু বলে, শুনেছ লক্ষ্মী, দাদা কি বলছেন? ক্যান্সার অসুখ জানো? সাংঘাতিক যন্ত্রণা, জর্দা খেলে সেই অসুখ হতে পারে। লক্ষ্মী বলে, ক্যান্সার আর জানবনি বৌদিদি, গোবিন্দ ঠাকুমা তো তাতেই গেল। জর্দা খেয়ে খেয়ে গন্ধ ভুড়ভুড়ি হয়ে বসে থাকতো বুড়ি, এখন বোঝো ঠেলা। তা সে নেশা গোবিন্দর বাপ আবার আমাকেও ধরিয়েছিল কি না? অর্থাৎ লক্ষ্মীমণি জ্ঞান পাপী, কত ধানে কত চাল বিলক্ষণ জানে। মিতু তখন বলে, এসব নেশার জিনিস খাওয়া সরকারও আজকাল পছন্দ করছে না। লক্ষ্মী ভয়ে ভয়ে ছদ্ম বলে, ওরে বাবা, জর্দাও আবার ওইসব ড্রাগ মাকের মধ্যে পড়ে নাকি? মিতু গাঁইগুই করতে থাকে, না ঠিক ড্রাগ নয়, ড্রাকের মতো, তাই না বৌদিদি? ও আমার খেয়ে কাজ নেই। লক্ষ্মীমণির কথায় মিতু আশ্বস্ত বোধ করে। কিন্তু লক্ষ্মীমণি যখন টুবলুর মতো গোবিন্দভোগ চালের ভাত খাওয়ার বায়না ধরল এবং ব্রত পার্বণ ও একাদশীর দিনে সাদা ময়দার খান কত লুচি, বেগুন ভাজা আর রসগোল্লা কিংবা দানাদার দিয়ে, তখন সুজিত মিতু পড়ে গেল মহা ফাঁপড়ে। কনফারেন্স বসলো। মিতু বলল, দেখো, বাড়িতে যদি আমার শাশুড়ি থাকতেন তাকে তো আমরা এইরকমই দেবার চেষ্টা করতুম। সুজিত উত্তপ্ত হয়ে বলল, লোকজন আর আমার মা এক? মিতু বলল, সেটাই তো ভাববার দিন এসেছে। ওরাও মানুষ, আমরাও মানুষ, ওদের নইলে আমাদের চলে না। সত্যি, ওরা তো পেটের জন্যই আসে, যদি কিছু খেতে ইচ্ছে হয় পারলে দেওয়া উচিত। সুজিত বলল, তুমি তো ওকে আমাদের সঙ্গে সমান করেই খেতে দাও নাকি? আগের মতো বাসি রুটি আর লোকজনদের বেগুন ভাজার কালে পড়ে রয়েছে এখনো? মোটেই না। মিতু জোর গলায় বলল, বাড়িতে যখন যা হয় দিই তো বটেই, অনেক সময় নিজে না খেয়েও কে দিই। সুজিত বলল, হ্যাঁ, এটা তো আমি প্রায়ই দেখি। তাহলে তাহলে যেটা পারবো না সেটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। মিতু ছাড়বার পাত্রী নয়। বলল, যদি পারতুম তাহলে? সুজিত বলল, পারলেও নয়, আমরা যেরকম খাচ্ছি ওরও সেই রকমই খাওয়া উচিত। এক আধ দিনের শখের কথা আলাদা, আমার মা হলে তাকে আমি দিতুম, কিন্তু লক্ষ্মী বলেই দেব না। এতে আমাকে বুর্জুয়াই বলো আর প্রতিক্রিয়াশীলই বলো, এভাবে তুমি লোক রাখতেও পারবে না। যত আদর দেবে তত বাঁদর হবে। সব মানুষ সমান বলে নাচানাচি করলেই সমান হয় না মিতু। জ্ঞান, গম্যি, বিচার, বিবেচনা এইসবে আসমান জমিন ফারাক থাকবে, আর মানুষ সব হাত পা গুনে গুনে সমান হয়ে যাবে, আবদার না। মিতু বলল, তুমি অত উত্তেজিত হচ্ছ কেন? আমাদের কোথাও একটা লজিকের ফ্যালাসি হচ্ছে, সেটা ধরবার চেষ্টা করছি খালি। সুজিত বলল, দেখো, অফিসেও অফিসার্স ক্যান্টিন অন্যান্য কর্মচারীদের ক্যান্টিন থেকে আলাদা। এটা শুধু শ্রেণী বৈষম্য নয়, যে যার আয় অনুযায়ী খাদ্য খাতে ব্যয় করবে, এটাই তো স্বাভাবিক। নিজের বাড়িতে তুমি বরাবর রাঙা চালের ভাত আর পুঁই চচ্চড়ি খাও, নবাব বাড়িতে চাকরি করছো বলে রোজ নবাবের মতো মুরগো মোসাল্লাম খেতে চাইলে সেটা চলবে না? ঠিক হবে? মিতু বলল, ভাববার বিষয় সত্যি। অধিকার বোধ, আধার ভেদ, আয় অনুযায়ী ব্যয়, শ্রেণী বৈষম্য, সাম্য, মৈত্রী, স্বাধীনতা, আমার ছাইমণ্ড সবই যেন গুলিয়ে যাচ্ছে।
সত্যি বলছি তোমাকে, ছোট ছেলে মেয়ে আমি এই জন্যই রাখতে পারি না। টুবলুর দাদা দিদির মতো বয়সের একটি বাচ্চা আমার বাড়ি কাজ করবে, টুবলু রোজ ডিম কলা দুধ খাবে, সে খাবে না। টুবলু ইস্ত্রি করা ভালো জামা কাপড় পরবে, সে পরবে না। এরকম ঘটতে থাকলে আমি ঘুমোতে পারবো না গো। সুজিত নরম গলায় বলল, এই দেখো, তুমি ক্রমাগত গ্রাউন্ড শিফট করতে থাকলে আমি কি করে পেরে উঠব? বাচ্চার কথা আলাদা, এ তো তোমার চেয়েও বয়সে বড়, যথেষ্ট স্বাস্থ্যবতী এক মহিলা, যে তোমাকে দিয়ে অর্ধেক কাজ করিয়ে নিয়ে পায়ের ওপর পা দিয়ে বসে আছে, আর যখন তখন গোবিন্দভোগ, গোপাল ভোগ ইত্যাদি আমাদের ব্ল্যাকমেল করছে। মিতু পুরনো কফি হাউসই কায়দায় টেবিল চাপড়ে বলে উঠল, দারুণ বলেছ তো। দ্য ওয়ার্ড আমাদের দুর্বলতা, অসহায় অবস্থা ইত্যাদি সুযোগ নিয়ে ক্রমাগত চাপ সৃষ্টি করে যাচ্ছে। এর ফলে হাইপারটেনশন, ইস্কিমিয়া, নিউরোসিস হতে পারে। ইনফ্যাক্ট আমার বোধহয় সবগুলোই হয়েছে। বুকে চাপ, মাথা গরম, যখন তখন কেঁদে ফেলি। সুজিত বলল, কাঁদো কাঁদো দেখি প্রায়, কিন্তু একেবারে কেঁদে ফেলতে তো দেখিনি কখনো। বাথরুমে কান্দি গো। লোকেদের যেমন বাথরুম সং, আমার তেমনই বাথরুম কান্না। সুজিত বলল, বলো কি? এখনই যা একটা হেস্তনেস্ত করো, বাথরুমে গিয়ে ভ্যা ভ্যা করে কাঁদো, সর্বনাশ। সুতরাং মিতু লক্ষ্মীমণিকে বলল, ছেলে স্কুলে যাওয়ার সময় তাড়াতাড়িতে একটু আলু ভাতে ভাত খেয়ে যায়। টিফিন কি নেয় আর কতটুকু খায় সে তো নিজেই দেখো লক্ষ্মী। আমরা নিজেরা তো আর রোজ রোজ গোবিন্দভোগ খাচ্ছি না। তাছাড়া লক্ষ্মী, রেশনের চালও তো আমরা খাই না, তোমাকেও দিই না। লক্ষ্মী একটু মুচকি কেঁদে বলল, টুবলুমণির বৃত্তান্ত তো আমারও বৌদি। কোনো মতে দুটি নিরিমিষি ভাত মুখে তুলি। আমাদের আমতিতার চাল, সে বলে মিষ্টি কত। এসব চাল আমাদের মুখে রোচে না। সে 5.5 টাকা দিয়েই কিনুন আর 6.5 টাকা দিয়েই কিনুন। তাছাড়া আপনি তো আর বেধবা নন। বেধবা হলে বুঝতেন সেদ্ধ চাল দিয়ে নিরিমিষি খাবার কি কষ্ট। তেমন তেমন বেধবা সেদ্ধ চাল ছোবেই না। মিতুর ভীষণ রাগ হয়ে গেল, কিন্তু সে অলক্ষণে কথাটাকে হজম করে একটু কড়া গলায় বলল, তোমাকে তো অনেক দিনই বলেছি ওসব মাছ খাবো না, ডিম খাবো না, ছাড়ো। ওসব মানাটাই অন্যায়, যত বাজে সংস্কার। 2 দিন অন্তর তোমার ব্রত পার্বণ, ওসব কাজ করতে গেলে চলে না। আর মাছ খাও না বলে তো বড়ি, শাক, যা যা ভালোবাসো সবেরই জোগাড় করেছি। পেঁয়াজ রসুন খাচ্ছ তো 2 বেলা। লক্ষ্মীমণি বলল, কি এত বড় কথা বললেন বৌদি? বামুন কায়েতের ঘরের বেধবা নই বলে কি আমি বেধবা নই? পাপ পুণ্যের জ্ঞান নেই? 2টো ভাতের জন্য কি শেষে নরকে যাব? বলে লক্ষ্মী দুম দুম করে অপসৃত হলো। খাবার সময় গুরু গম্ভীর চালে বলল, না খেয়ে গেরস্থের অকল্যাণ করবনি, কিন্তু এমন মেলেচ্ছ বাড়িতে আমি আর থাকছি নি। কাছারি বাড়ির মা, মেম সাহেব নয়, নিজে বেধবা বলতে কি, তার যা বোন, বড় মেয়ে, গোষ্ঠীশুদ্ধ সব বেধবা। তুমি যদি মত বদল না করো তো বৌদি, আমি সেখানেই চললুম। অর্থাৎ মত বদল করলেই সে ম্লেচ্ছ বাড়িতে থাকতে পারে। মিতু তখন সাহস সঞ্চয় করে বলল, তাই যাও, আমি মত বদল করতে পারবো না। সুজিত অফিস থেকে ফিরে যথারীতি মিতুকে দেখতে পেল না। মিতু হাঁক ছাড়ি, মিতু নেই কো বাড়ি, অথচ বাড়ি থাকার কথা। মিতুর স্কুলও তার ছেলের মতো 8:30টায় আরম্ভ হয়, 2টোয় শেষ হয়। আজ শনিবার ছুটি। যাই হোক, শেষে সুজিত খুব একটা কাব্যগন্ধি দৃশ্য দেখতে পেল। মিতু বসে আছে বারান্দা বাগানে, হাতে একটা আধফোটা গোলাপ। পাশ থেকে মুখ দেখা যাচ্ছে, মানে ভালো করে দেখা যাচ্ছে না। সুজিত বলল, হ্যালো লেডি শাহজাহান ইন মুঘল মিনিয়েচার। মিতু মুখ ফেরালো না। সুজিত বলল, ভুল হয়ে গেছে, হ্যালো লেডি নেহেরু উইথ আ ভলিউম অফ রবার্ট ফ্রস্ট। মিতু মুখ ফেরালো না। তখন সুজিত কড়া ধমক দিয়ে বলল, এই মিতু, ওই কপালে কি পড়েছ? মিতু এবার মুখ ফেরালো, মুখ থমথম করছে।
চোখ ছায়া ঘনাইছে বনে বনে, নামলো বলে। বলল, কপালে কি পড়েছি? পোড়া কপালে লোকে কি পড়ে গো? বলি রেখা টেখা হয়েছে বোধহয়, আর কিছু হওয়ার নেই, শেষ, সব শেষ। সুজিত প্রচণ্ড ভয় পেয়ে গেছে। আস্তে আস্তে বলল, কানপুর থেকে চিঠি এসেছে নাকি কোনো? বাবা মা ভালো আছেন তো? সুজিতের নিজের বাবা মা গত, মিতুর বাবা মা ছোট ভাইয়ের কাছে কানপুরে থাকেন। তাদের দেখতে যেতে পারে না বলে মিতু এমনিতেই একটু কাতর হয়ে থাকে সব সময়। মিতু এবার উঠে দাঁড়িয়ে ডুকরে বলল, বাবা মা ভালো আছেন, কিন্তু এদিকে সর্বনাশ হয়ে গেছে, লক্ষ্মী চলে গেছে। সুজিত হাতের ব্রিফকেস নাড়িয়ে বলল, সুজিত চলে গেছে মানে? আসছে বলো? 14 মাসের বকেয়া বাড়তি দিয়ে বাবা, লাগাও পোলাও, মাংস, বিরিয়ানি, কোপ্তা, কাবাব। মিতু বলল, আমার সর্বনাশ হয়ে গেল, আর তুমি বলছো পোলাও মাংস? বলতে তোমার মুখে বাঁধলো না? সুজিত বলল, কিসের সর্বনাশ তোমার? লোক আছে এই অন্ধ মোহে, আপাদমস্তক আবৃত হয়ে তুমি কাপড় কাচ্ছিলে, রান্না করছিলে, মশলা বাটছিলে, বাসনটাও বোধহয় ধুচ্ছিলে। হ্যাঁ, কাঁচের বাসন ও বড্ড ভাঙতো, আর আমি দিবারাত্র গাইছিলুম, এ মোহ আবরণ খুলে দাও, খুলে দাও হে। তা আমার সেই প্রার্থনা প্রভু শুনেছেন। ব্যাস, এবার থেকে মোহমুক্ত সত্যের আলোয় আলোকিত সংসার, উদ্ধিষ্ঠিত জাগ্রত। মিথু হেসে কেঁদে বলল, ঠিক বলেছ, তুমি রাগ করনি? সুজিত বলল, ঠিক বলছি, আমি রাগ করিনি। মিতু বলল, ঠিক বলছ, তুমি আমায় সাহায্য করবে? সুজিত বলল, ঠিক বলছি, আমি তোমায়। হ্যাঁ, সাহায্য? কিসের সাহায্য? কখন সাহায্য? কেমন সাহায্য? আমি তো এই বিষয়ে কিছু কমিট করিনি। মিতু বলল, ওরে আমার মায়ের আঁচল চাপা, গোবর গণেশ কোলের ছেলেটি রে, কিসের সাহায্য, কেমন সাহায্য, কখন সাহায্য, তাই না? খালি কেনটা জিজ্ঞেস করনি। এই আমার 14 পুরুষের ভাগ্যি দেখাচ্ছি। এবার তোমায় কে, কি, কেন, কবে, কোথায়, এসো, এসো আমার সঙ্গে। টুবলু এই সময় মায়ের হাতে বাবার খোয়ারের গন্ধ পেয়ে এসে পৌঁছেছে। ফ্রয়েড সাহেব বলেন, ছেলেরা বাবাকে প্রতিদ্বন্দ্বী ভাবে। সেই রকম সেই পরম বীরপুরুষ বাবা, যিনি নাকি সব প্রশ্নের শেষ উত্তর, সব সমস্যার শেষ সমাধান, সেই পিতা স্বর্গ, পিতা ধর্মকে ছেলেরা ভালোবাসে খুবই, কিন্তু তিনি বেকায়দায় পড়লেও ছেলেরা বিপুল আনন্দ লাভ করে। টুবলু দেখল, সদ্য অফিস ফেরত বাবার কোনোই ধরে তার মা বীর বিক্রমে তাকে বারান্দা থেকে বসার ঘরে এনে ফেলেছে। বাবার মুখ কাঁচুমাচু, মায়ের মুখে ট্র্যাডিশনাল মহিষাসুর মর্দিনীর হাসি, সেই দেবী যিনি বধ করবার সময়ও হাস্যমুখে থাকেন। টুবলু কে, কি, কেন, কবে, কোথায়টুকু শুনতে পেয়েছিল। হাততালি দিয়ে বলে উঠল, কি মজা, কি মজা, বাবা একটা ধাঁধা পারেনি। ও বাবা, পারোনি না? বাবা করুণ নয়নে ছেলের দিকে চেয়ে বলল, ধাঁধা নয় বাবা, রাধা। রাধা? টুবলু প্রথমটা বুঝতে পারেনি, কিন্তু মহা চালু ছেলে সঙ্গে সঙ্গে ধরতে পেরে বলল, বাবা তুমি মায়ের কাছে রান্না শিখবে আজ থেকে, এখন থেকে? আজকে আমরা তোমার রান্না খাবো? বাবা আজকে কাটলেট শেখো না। আমার বন্ধু পার্থর বাবাও তো রান্না করে। বেডটি না পেলে পার্থর মা আর পার্থ ঘুম থেকে ওঠেই না, বাবাকে দিতেই হয়। তা নয়তো পার্থর ভোরবেলায় পড়ামুখস্থ হবে না, স্কুল যাওয়াও হবে না, পার্থর বাবার অফিসের রান্নাও হবে না। মিতু বলল, দেখলে? সুজিত বলল, দেখলুম, শুনলুম। মিতু বলল, দেখলেও শুনলেও, কিন্তু কিছুই বুঝলে না। গ্রিন রেভলিউশন, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আর ফ্রেঞ্চ রেভলিউশন, এই তিনটে তো মোটে জানো, বলসেভিকটাকে তো পাত্তাই দাও না। এদিকে নীরবে নিভৃতে যে কিভাবে কিচেন রেভলিউশন হয়ে যাচ্ছে তার খবরই রাখো না। রাখবে কেন? রাখলে যে অসুবিধে, নিজেকেও যে সে রেভলিউশনে সামিল হতে হয়। পার্থর বাবা বেডটি দেন, এ খবর তোমার ছেলেও রাখে।
আমি উপরন্তু খবর রাখি তিনি স্পেশালিস্ট। প্রেশার কুকারে বসালে কতটা চালে কতটা জল দিতে হবে এ তথ্য তার জানা। কাজেই রান্নার লোক ওদের লাগেই না। ঠিকে লোক আছে, সে না এলেও শেয়ার্ড লেবার। ছেলে ঘর ঝাড়লো তো বাবা ঘর পুছলেন, বাবা ঘর পুছলেন তো মা বাসন মাজলেন। এরকম আন্ডারস্ট্যান্ডিং থাকলে তো কথাই নেই, কোনো লক্ষ্মী অলক্ষ্মীর তোয়াক্কাই করতে হয় না। কিন্তু আমার বাড়ির মানুষটি দেখি সর্বক্ষণ অনুজ্ঞায় কথা বলছেন, ইম্পারেটিভ মুড, পোলাও মাংস লাগাও। কেন লাগাই বলা যেত না, লাগানো যাক বললেও তো খানিকটা কর্মৈষণা প্রকাশ পেত। সুজিত বলল, ঠিক আছে ঠিক আছে, এত গঞ্জনা আমি সইব না। করেঙ্গে ইয়া মারেঙ্গে, আজ থেকে এ বাড়িতে ভাববাচ্য চালু হোক। এই অকাল কুষ্মাণ্ড পক্ষে চড় টুবলু, ভাববাচ্য আর কর্মকৃত্য বাচ্চের অ্যাপ্লিকেশন হবে এখন থেকে বাড়িতে। লিখে রাখবে, শিখে রাখবে, অ্যাডভান্স স্টাডি 2-1 বছর পর থেকেই দরকার লাগবে। আচ্ছা মিতু, চাটা তাহলে পাওয়া যাক? মিতু বলল, অবশ্যই, আজ আমার শনিবারের ছুটি, কাল রবিবার, এই 2 দিন কর্তৃবাচ্য। টুবলু, লক্ষ্য করো, আমি চা করছি, দিচ্ছি। টুবলু বলল, সোমবার কি হবে মা? মিতু বলল, সোমবারে তোমার বাবা যদি বলে খাওয়া যাক, আমি বলবো নিশ্চয়ই নিশ্চয়ই হয়ে যাক। টুবলু বলল, তারপর? এগুলো তো সব ভাববাচ্য মা। সবই ভাববাচ্য বাবা, সুজিত হৃষ্টমুখে বলল। আরেকটা কি খটোমটো যে বললে তখন, সেটা কবে হবে বাবা? কি খটোমটো? সুজিত উৎসাহিত হয়ে বলল, কর্মকর্তৃবাচ্য। নিশ্চয়ই বাবা, নিশ্চয়ই হবে। যেমন ধরো, আমি যখন বলবো রান্নাটা এবার করা যাক, তখন তোমার মা বলবে, হ্যাঁ হ্যাঁ রান্না হচ্ছে। এই হলো গিয়ে তোমার কর্মকর্তৃবাচ্য।